আমন্ত্রণ ২১-এর রাতে। আমাদের আজকের বিষয় গাজায় গণহত্যা, বিশ্ব নেতৃত্ব কেন নীরব। আমাদের সঙ্গে আছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক শাহিদুজ্জামান এবং প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ২১-এর স্টুডিওতে। আমাদের আজকের বিষয় গাজায় গণহত্যা, বিশ্ব নেতৃত্ব কেন নীরব। আসলে আমি একটু পেছনের দিকেই যেতে চাই যে গত অক্টোবর ২০২৩ সালের অক্টোবর থেকে আসলে যে ইসরায়েলি আগ্রাসন বা দখলদারিত্বের সূচনা হয়েছিল, এ পর্যন্ত ৫১,০০০ প্যালেস্টাইনিকে হত্যা করা হয়েছে এবং যার মধ্যে নারী এবং শিশুর সংখ্যাই বেশি। এই যে অবস্থাটা চলছে, এটি আরও পেছনে গেলে বলা যায় যে ১৯৪৮ সাল থেকেই সেই দখলদারিত্ব চূড়ান্ত অবস্থা শুরু হয়েছে এবং এখনও চলছে। ৭৭ বছর পার হয়ে গেছে। এটা কি শেষ কোথায় আসলে? ইসরায়েল তার যে ব্যাখ্যা দেয় তার ধর্মগ্রন্থকে ব্যবহার করে, সে বলে ৩,০০০ বছর আগে এখানে ইহুদি ধর্ম জন্মলাভ করেছে এবং পুরা এই গাজা সহ পুরা অঞ্চলটাই ইসরায়েল, গ্রেটার ইসরায়েলের অংশ। এই ধারণাটা আবার মাঝখানে একেবারে বিলীন হয়ে গিয়েছিল, কিন্তু যেই আরব বিশ্ব দুর্বল হয়ে গেল এবং তারা মোটামুটি আমেরিকার নিরাপত্তা বলয়ে চলে আসলো ৬০-এর দশক থেকে, তারপর আমরা লক্ষ্য করি যে ৭০-এর দশক থেকেই কিন্তু ইসরায়েলের উত্থান শুরু হয়েছে। ইজিপ্টের সাথে তাদের একটা বড় যুদ্ধ হয়েছিল, ইয়ুম কাপুর ওয়ার বলে 68-এ, যেখানে বলতে গেলে ইজিপ্টের একটা বিশাল আর্মি ইসরায়েলের কাছে আত্মসমর্পণ করেছিল এবং ইজিপ্ট তখন সিনাই পেনিনসুলা হারিয়ে ফেলেছিল। তারপর থেকেই আমরা দেখি ক্রমাগত ইসরায়েলের সামরিক উত্থান এবং আরব বিশ্বে বিভিন্ন আরব দেশগুলো তাদের ভিতরে একটা মনস্তাত্ত্বিক প্রক্রিয়া জন্মানো। এই মনস্তাত্ত্বিক ভীতির একটা বড় উৎস হচ্ছে যে ইসরায়েলের হাতে আণবিক অস্ত্র রয়েছে, প্রথম। দ্বিতীয়ত হচ্ছে যে আরব বিশ্বের দেশগুলো গ্র্যাজুয়ালি তারা ওই স্নায়ুযুদ্ধের সময় হয় আমেরিকান ক্যাম্পে, না হয় সোভিয়েত ইউনিয়নের ক্যাম্পে জয়েন করলো সামরিক নিরাপত্তা চুক্তিতে, এবং তারা ইসরায়েলের আগ্রাসন বা ইসরায়েলের আক্রমণের ভয়ে তারা এই দুটা বিশ্ব সুপার পাওয়ারের কাছে নিষ্কৃতি খুঁজলো। এখন আমেরিকা যখন দেখলো যে ইজিপ্ট সহ এই যে শেখ ড্রামস বা রাজতন্ত্রগুলো সবই আমেরিকার পক্ষে চলে এসছে এবং বিনিময়ে আমেরিকা দাবি করলো যে তোমরা ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে যাবে না, ইসরায়েলকে মেনে নিবে। ইভেনচুয়ালি তাই ঘটলো। ইসরায়েলকে হয় সরাসরি স্বীকৃতি, না হয় যেটাকে আমরা বলি ডিফ্যাক্টো রিকগনিশন, ইনডিরেক্ট স্বীকৃতি। এবং ইসরায়েলে যখন বামপন্থীদের উত্থান ঘটলো, একটা সময় ছিল যে ইসরায়েল কিন্তু মডারেট লিডারশিপ ছিল। আপনার নেতানিয়াহু যেই পর্যায়ের নেতৃত্ব দিচ্ছে তার থেকে অনেক বেশি সংবেদনশীল, সহনশীল নেতৃত্ব ছিল একটা সময়ে। প্রেসিডেন্ট ক্লিন্টনের সময় ইয়াসির আরাফাত এবং ইসরায়েলের প্রাইম মিনিস্টার তখন যিনি, তাদের হ্যান্ডশেক করানো হলো। ইসরায়েল বলল যে তারা অকুপাইড টেরিটরি সব ছেড়ে দিবে। এমনকি গোলান হাইটস, সিরিয়ার, যেটা অত্যন্ত কৌশলগত গুরুত্ব রয়েছে, যেটা ইসরায়েল ৬৮ যুদ্ধে দখল করে নেয়, তারা তখন বলেছিল যে আমরা সব, আমেরিকান পলিসিও কিন্তু তাই ছিল, বলেছে যে স্থায়ীভাবে 1968-এর বর্ডারে ইসরায়েল ফিরে যাবে, আমেরিকা কথা দিচ্ছে, বিনিময়ে ইসরায়েলের অস্তিত্ব মধ্যপ্রাচ্যের আরব দেশগুলো মেনে নিবে এবং আমেরিকাকে তখন আরব বিশ্ব অ্যাকসেপ্ট করে নিল অ্যাজ অনেস্ট ব্রোকার। মানে আপনাকেই আমরা আপনার উপরই আস্থা রাখছি, আপনি যদিও ইসরায়েলের মূল চালিকা শক্তি, কিন্তু তারপরেও বিশ্বাস করি যে আপনার আমেরিকার কাছ থেকে আমরা ন্যায় বিচার পাব। কিন্তু যতই বছরগুলো গড়াতে গেল, তা আপনার রিপাবলিকানরা ক্ষমতায় আসলো, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেল যে আস্তে আস্তে এই সুযোগটাই ইসরায়েল গ্রহণ করলো। ইসরায়েলে যখন এই আপনার বেগিন, না ওই ভদ্রলোককে, হ্যাঁ বেগিনই তো, প্রথমবারের মতো উগ্র ডানপন্থীরা ক্ষমতায় আসলো, তারা কিছুতেই, তারা খোলাখুলি বলল যে আমরা এই সীমান্ত মানি না,
আমরা 68-এর যে সীমাগুলো সেগুলো মানব না, আমরা গ্রেটার ইসরায়েল নাম দেওয়া হলো জুডিয়া ও সামারিয়া, সেই হজরত ইব্রাহিমের সময়কার যে নাম সেটা তারা করলো। এটা আধুনিক বিশ্বে তো সেটা সম্ভব না, কিন্তু আমেরিকান প্রেসিডেন্টরা যারা ইলেক্টেড হলো গত 30-40 বছরে, প্রত্যেকেই দেখলো যে ইলেকশনের সময় সর্বাত্মকভাবে ইসরায়েলকে সমর্থন না দিলে তারা ইলেকশনে জিততে পারবে না। অর্থাৎ আমেরিকান জাতিগোষ্ঠী সর্বাত্মকভাবে একেবারে চূড়ান্ত ইসরায়েলের যে শক্তির প্রয়োগ, এক্সপ্যানশন, এগুলোকেই মেনে নিল। এবং শেষ পর্যন্ত আমরা দেখি যে এই যে নেতানিয়াহু যখন প্রধানমন্ত্রী হলো, তার মতো এতখানি উগ্র, ওপেনলি উগ্র এর আগে আর কখনো আসেনি। সে মেনাকেন বেগমকেও ছাড়িয়ে গিয়েছে, এবং তার সাথে কোয়ালিশন পার্টনার হলো কারা? এমন কিছু দল যারা কোনো ফিলিস্তিনি রাষ্ট্রে বিশ্বাসও করে না, এবং যারা মনে করে যে পুরো ফিলিস্তিনের যে টেরিটরি সেগুলো সবই ইসরায়েলের নিয়ন্ত্রণে আনতে হবে। এই পরিস্থিতি আর এই বাস্তবতা এখনও বিলীন হয়নি। সবচেয়ে দুঃখজনক হচ্ছে যে এমনকি বিল ক্লিন্টনের পরে সময় থেকেই আমরা লক্ষ্য করি হিলারি ক্লিন্টনের আগ্রহের কারণে আমেরিকা জেরুজালেমকে ইসরায়েলের ক্যাপিটাল হিসাবে মেনে নিল। তারপর এটা আন্ডারস্ট্যান্ডিং হলো যে ঠিক আছে, পূর্ব জেরুজালেম হবে ফিলিস্তিনিদের রাজধানী আর পশ্চিম জেরুজালেম হবে ইসরায়েলের রাজধানী। এই জেন্টলম্যানস অ্যাগ্রিমেন্টটা যদি মেনে নিত, যেটা ইয়াসির আরাফাতও মোটামুটি অ্যাগ্রিয়েবল ছিল, তাহলেও কিন্তু ফিলিস্তিন রাষ্ট্র এইভাবে সৃষ্টি হলে এই জেরুজালেমের এই বিভাজন সত্ত্বেও ফিলিস্তিনিরা তারা মেনে নিয়েছিল। শুধুমাত্র উগ্র ফিলিস্তিনির একটা গোষ্ঠী যাদের নেতৃত্বে ছিল খ্রিশ্চান ফিলিস্তিনিরা, জর্জ হাবাস ছিলেন একেবারে টোটালি যুদ্ধের পক্ষে, যে কোনোভাবেই ইসরায়েলের অস্তিত্ব আমি মানব না, আমরা জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও ফিলিস্তিন স্বাধীন করব, এবং বর্তমান ইসরায়েলের যে টেরিটরি সেটা আমরা আবার লিবারেট করব। জর্জ হাবাস যতদিন বেঁচে ছিলেন তিনি অত্যন্ত আন্তরিক ছিলেন, যুদ্ধ করতেন, আমেরিকানরা তাকে সহ্য করে নাই, শেষ পর্যন্ত ক্যান্সারে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন। জর্জ হাবাসের মৃত্যুর পর থেকেই কিন্তু ইসরায়েলে মডারেটস যারা ফিলিস্তিনিদের মধ্যে, তারাই সামনে চলে আসলো। খুব নামকরা একজন নেগোশিয়েটর ছিলেন, তিনিও খ্রিশ্চান, হানা নাসরাউই মহিলা, ফিলিস্তিন এক ইউনিভার্সিটির অধ্যাপিকা। তিনিও আলোচনায় বসলেন, অত্যন্ত সাবলীল কণ্ঠে মার্কিনী জনগণ এবং ইউরোপিয়ানদেরকে বোঝালেন যে ফিলিস্তিনিদের যেভাবে দানবীকরণ করা হয় ওয়েস্টার্ন মিডিয়াতে, আসলে তারাই সবচেয়ে নিগৃহীত, এবং ইসরায়েল যে আচরণ করছে সেটা বলতে গেলে ঠিক ইহুদিদের উপর হিটলার যে আচরণ করেছে তাই এখন তারা আরবদের উপর চাপিয়ে দিচ্ছে। আরবরা তো তাদের প্রতি কোনো অন্যায় করেনি। যে তখন একটা সময় ছিল, কিন্তু যখন আবার ইয়াসির আরাফাতের মৃত্যু ঘটল, তারপর ইসরায়েলিরা মারাত্মকভাবে তাদের এই মোসাদের মাধ্যমে ডিভিশন সৃষ্টি করলো ফিলিস্তিনিদের মধ্যে, ব্যাপক টাকা পয়সা, ঘুষ দেয়া নেয়া, যার ফলে পিএলওর রেপুটেশনটা একেবারে ধ্বংস হয়ে গেল। এবং তারপরে আস্তে আস্তে ফিলিস্তিন মুভমেন্টের যে একটা সামরিক দিক ছিল সেটা দুর্বল হয়ে গেল, এবং আজকে আমরা দেখতে পাই যে এই নেতানিয়াহু এমন পর্যায়ে চলে গিয়েছে, আর আমেরিকা এমন বিশ্বাসঘাতকতা করলো ইহুদিদের সাথে যে তারা জেরুজালেমকে এখন আর স্বীকৃতি দেয় না। ফিলিস্তিনের যে অংশ, আল-আকসা মস্ক হচ্ছে সবচেয়ে চূড়ান্ত বাস্তবতা। যদি একবার আল-আকসা মস্ক ইসরায়েলের দখলে চলে যায়, তারা বলে যে তারা সেখানে সলোমনের টেম্পল বানাবে, এবং সেটাই হবে সবচেয়ে মারাত্মক অপমান। জি স্যার, আমি প্রসঙ্গে আবারও আসছি আপনার কাছে। আমি আবুল কালাম আজাদ মজুমদারের কাছে জানতে চাই যে আসলে আমরা প্রতিদিনই দেখছি রক্ত, মৃত্যু, দখল, মানে এই ক্ষেত্রে হচ্ছে আরব ওয়ার্ল্ডকে আমরা সেইভাবে কার্যকর ভূমিকা নিতে দেখি না, বা ওআইসির একটি সংস্থা আছে, আমরা তাদেরকেও সেই জায়গাটায় ভূমিকা দেখি না সেভাবে। আপনি কি মনে করেন আসলে তাদের পাশে দাঁড়ানোর কি উপায় আছে আমাদের? এই পরিস্থিতির জন্য একটা বড় দায় হচ্ছে আরব বিশ্বের, তাদের মধ্যে অনৈক্য। আপনি যদি মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলো দেখেন, তাদের
একটা দেশের সাথে আরেকটা দেশের কিন্তু সুসম্পর্ক নেই, এবং ইসরায়েলকে জবাব দিতে পারতো যারা, তারা গৃহযুদ্ধে বিধ্বস্ত, সিরিয়া গৃহযুদ্ধে বিধ্বস্ত, ইরাক গৃহযুদ্ধের পরে এখন নতুন করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে, ইরানের মধ্যে শাসক গোষ্ঠী এবং নিজেদের মধ্যে অনেক অনৈক্য আছে, পাশাপাশি আপনার সৌদি আরবের সাথেও তাদের সুসম্পর্ক নেই। এই যে আপনার মুসলিম বিশ্বের নিজেদের মধ্যে অনৈক্য, নিজেদের মধ্যে এই অনৈক্যের কারণেই কিন্তু স্যার কিন্তু একটা পয়েন্ট বলেছেন যে তারা কেউ কেউ সোভিয়েত ব্লকে ঢুকে গিয়েছে, কেউ আমেরিকান ব্লকে ঢুকে গিয়েছে। এই ঢোকার একটা বড় কারণ হচ্ছে তারা নিজেদের নিরাপত্তাহীনতার কারণে নিজেদের নিরাপত্তা আরেকটা মুসলিম কান্ট্রির কাছ থেকে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য তারা কেউ আমেরিকার শরণ নিয়েছে, কেউ সোভিয়েত ব্লকের শরণ নিয়েছে। তুরস্ক একটা দেশ হতে পারত আপনার, যারা ইসরায়েলের সাথে এই যুদ্ধে প্যালেস্টাইনিদের পাশে দাঁড়াতে পারতো। কিন্তু তুরস্ককেও দেখছি আমরা একটু পিছিয়ে আছে, কেমন যেন একটু ব্যাকফুটে চলে গেছে। তাদেরও নিজস্ব অনেকগুলো ইস্যু আছে। সিরিয়ার যুদ্ধে তাদের অনেক বড় একটা রোল আছে আপনার, তারা একটা পক্ষের সাথে গিয়েছে। পাশাপাশি আপনার ইরাকে তারা ইরাকের সাথে তাদের যে সীমান্ত, সেখানে কুর্দি বিদ্রোহীদের সামলাতে গিয়েও তারা এক ধরনের দ্বিধাদ্বন্দ্বে ভোগে সবসময়। সো মুসলিম বিশ্বের যে দেশগুলো সিরিয়া, ইরাক, ইরান, আপনার তুরস্ক, যারা আপনার ইসরায়েলের এই আগ্রাসনের জবাবটা আসলে দিতে পারতো বা দেওয়ার মতো উপযুক্ত, তাদের মধ্যে কোনো ঐক্য নেই। তাদের মধ্যে এই ঐক্যটা না থাকার কারণে ইসরায়েল এই সাহসটা নিচ্ছে, এটা একটা বড় কারণ। আরেকটা বড় কারণ হচ্ছে আমেরিকা ইসরায়েলি লবি। আপনার ইসরায়েলি লবি অনেক শক্তিশালী, আমরা সবাই জানি আমেরিকাতে, এবং আমেরিকার দুটো বা বৃহত্তম যে রাজনৈতিক দল, তাদের সাথেই কিন্তু ইসরায়েলি লবি কোনো না কোনোভাবে কানেক্টেড, এবং আমেরিকার এই দুইটা দলই আসলে চাইলেও ইসরায়েলি লবিকে উপেক্ষা করতে পারবে না তাদের নিজেদের রাজনৈতিক স্বার্থে। এবং যে কারণে যারাই ক্ষমতায় আসুক আসলে আমেরিকাতে মুসলিম বিশ্বের খুব বেশি আশাবাদী হওয়ার কোনো সুযোগ নেই, কারণ তারা ইসরায়েলকে ব্যাক করবে, এটাই তাদের আসলে জাতীয় নীতি। আপনার মুসলিম বিশ্বের ঐক্য ছাড়া আর এইটার সমাধানের কোনো এই মুহূর্তে কোনো বিকল্প নেই। বাংলাদেশের মতো জায়গা থেকে বাংলাদেশ নিন্দা জানাতে পারবে, আপনার প্রতিবাদ করতে পারবে। জাতিসংঘে যদি ভোটাভুটি হয় তাহলে বাংলাদেশ প্যালেস্টাইনিদের পক্ষে ভোট দিতে পারবে, অনেকদিন ধরে ভোট দিয়েও আসছে। বাংলাদেশের সাথে ইসরায়েলের কোনো বাণিজ্যিক সম্পর্ক নেই, কূটনৈতিক সম্পর্কও নেই। যদি বাণিজ্যিক সম্পর্ক থাকতো তাহলে বাংলাদেশ হয়তোবা বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করতে পারতো, কূটনৈতিক সম্পর্ক তো নেই। সো কূটনৈতিক সম্পর্ক আর ছিন্ন করারও কোনো প্রশ্ন নাই। সো বাংলাদেশ এক্ষেত্রে বাংলাদেশের ভূমিকাটা আসলে অনেকটাই প্রতীকী। বাংলাদেশ নিন্দা জানাবে, যেটা বরাবরই করে আসছে বাংলাদেশ। এইবারও খুব স্ট্রংগেস্ট টার্মে বাংলাদেশ তাদের নিন্দাটা জানিয়েছে, এবং বরাবর বাংলাদেশের যে পলিসি, বাংলাদেশ যেটাকে সাপোর্ট করে, টু স্টেট সলিউশনের কথা অনেক সময় বলা হয়। তো এই মুহূর্তে বাংলাদেশের এর বাইরে মুসলিম বিশ্বের ঐক্যের যে চেষ্টা, সেটা হয়তো বা বাংলাদেশ করতে পারে, কিন্তু সেই চেষ্টা কতটা সফল হবে সেটা বলা মুশকিল। কারণ মুসলিম বিশ্বে প্রত্যেকেই আসলে নিজেদের নানাবিধ স্বার্থের কারণে মুসলিম বিশ্বের কয়েকটি দেশ, তো বিশেষ করে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ, স্যারও কিন্তু এটা উল্লেখ করেছেন যে তারা তো ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছে, তারা ইসরায়েলের সাথে সরাসরি বাণিজ্য সম্পর্ক চালিয়ে গেছে এবং চালিয়ে যাচ্ছে। এই মুহূর্তে ইসরায়েলের সাথে কয়েকটি দেশে সরাসরি ফ্লাইটও চালু আছে। আপনার বাংলাদেশ সেদিক থেকে বরঞ্চ প্যালেস্টাইনের পক্ষে আরও অনেক বেশি সুদৃঢ় অবস্থান নিয়েছেন, এবং আমরা বিশ্বাস করি যে বাংলাদেশের প্রতিবাদে কাজ হোক বা না হোক, বাংলাদেশের দিক থেকে অন্তত এই প্রতিবাদটা অব্যাহত থাকবে, এবং এই বিষয়ে বাংলাদেশ বরাবরের মতোই নিন্দা জানিয়ে যাবে। এবং বাংলাদেশের যদি কখনো জাতিসংঘ বা অন্য কোনো আন্তর্জাতিক ফোরামে এই বিষয়ে ভূমিকা রাখার সুযোগ হয়, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তো অবশ্যই, পরবর্তীতেও বাংলাদেশের যেসব সরকার আসবেন তারা অবশ্যই সবসময় প্যালেস্টাইনিদের পাশে থাকবেন। আমরা খুবই খুশি হলাম আপনার বক্তব্য শুনে, আমাদের সরকারের অবস্থানের কথা আমরা জানতে পারলাম। স্যারের কাছে এবার আসতে চাই যে আসলে আজাদ ভাই বলছিলেন যে ইউনিটির কথা, আরব ওয়ার্ল্ড ডিভাইডেড হয়ে গেছে, আসলে এই ইউনিটিটা কে করবে, তাদের আসলে একত্রিত কে করবে, আসলে কোনো ওয়ে আছে কি? অ্যাকচুয়ালি আরব ওয়ার্ল্ডে আপনি যদি দেখেন, সবচেয়ে বড় রাষ্ট্র হচ্ছে ইজিপ্ট, কিন্তু ইজিপ্টে প্রেসিডেন্ট সিসি সামরিক শাসক, এবং ইজিপশিয়ান আর্মি পুরাপুরি নিয়ন্ত্রণ করে মোসাদের ডিকটেশনে। মোসাদ ইসরায়েলি গোয়েন্দা বাহিনী ঠিক করে দেয় যে ইজিপশিয়ান মিলিটারি কোন দিকে যাবে। কাজেই ইজিপ্টের কাছ থেকে কোনো কার্যকর রোল
পাওয়া যাবে না। তাদের প্রেসিডেন্টের অবস্থান হচ্ছে যে ইসরায়েলের হাতে আণবিক অস্ত্র আছে, আমরা কোনোভাবেই যুদ্ধে লিপ্ত হতে পারি না। সৌদি আরবে রাজতন্ত্র থাকার পরেও এখন যে প্রেজেন্ট প্রিন্স, তার হাতেই ক্ষমতা, সে যথেষ্ট স্বাধীনতা দেখিয়েছে। নতুন প্রজন্মের নেতৃত্ব, আমেরিকার থেকে একটা দূরত্বে চলে এসছে সৌদি আরব, কিন্তু সৌদি আরব তার অর্থনৈতিক স্বার্থকে প্রচণ্ড প্রাধান্য দেয়। ইরান এক সময় খুব উচ্চকিত হ্যাঁ, ছিল। ইরানের ব্যাপারে এখন আমরা ঠিক জানি না। এখন এমন একটা সময়ে যাচ্ছে যে ইরান সম্পূর্ণ একটা গোপনীয়তার পর্যায়ে রয়েছে। তাদের আণবিক অস্ত্রায়নটা এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। অনেকে বলে যে তারা প্রায় দ্বার প্রান্তে চলে আসছে। আবার এটাও ঠিক যে ইরান অত্যন্ত সচেতন যে এই পরিস্থিতিতে যখন সে আণবিক অস্ত্রায়নের মাত্রাকে একটা চূড়ান্ত পর্যায়ে এনেছে, তখন কোনোভাবেই চায় না যে ট্রাম্প কোনো অ্যাডভেঞ্চার বা এমন কিছু করুক, আক্রমণ করুক, যার ফলে ইরানের সামর্থ্য ক্ষতিগ্রস্ত হয়। একটু ভীতু সন্ত্রস্ত কি ইরান এদিক থেকে মনে হয় আপনার কাছে, যে একটু পেছনের দিকে ব্যাকফুটে? আমরা দেখলাম যে প্রথমে কিন্তু সে ইসরায়েলি একাধিকবার কিন্তু হামলা বা আক্রমণ করেছে। হ্যাঁ, এটা আমার মনে হয় ট্যাকটিক্যাল রিট্রিট। কারণ ইসরায়েল কিন্তু এখন আর কখনো বলে না যে সে ইরানের নিউক্লিয়ার ফ্যাসিলিটিসগুলো ধ্বংস করবে। এখন এই মানে বোস্ট করা উচ্চাভিলাষ তারা অনেকটা পরিত্যাগ করেছে। কেননা তাদের অত্যন্ত গভীর শিক্ষা হয়েছে যখন ইরান মিসাইল অ্যাটাক করে ইসরায়েলকে প্রমাণ করে দিল যে ইচ্ছা করলে তোমাদের আমরা ধ্বংস করে দিতে পারি। এখন আমেরিকানরা তাদের নৌবাহিনী উপস্থিতি রাখে ভূমধ্য সাগরে, এবং ইরান এটাই শুধু একমাত্র বাধা। যদি মার্কিনিরা তাদের নৌবাহিনীর সেখানে উপস্থিত না থাকতো, তাহলে ইরানের পক্ষে ইসরায়েলকে ধ্বংস করা হয়তো সপ্তাহখানেকের চেয়ে বেশি লাগতো না। সব দিক থেকে ইরানের সামর্থ্য, তার টেরিটরি, তার যে ভূমিগত গভীরতা, এটা এতখানি যে ইসরায়েলকে স্লাইস করলে ইসরায়েল পাল্টা আঘাত করেও ইরানকে ধ্বংস করতে পারবেন। আর ইরানের যে বিমান বাহিনী বা আণবিক অস্ত্রের যে গবেষণা, সেগুলো অনেক গভীর মাটির নিচে ছড়ানো, কাজে ইসরায়েল চাইলেও এটা ধ্বংস করতে পারবে না। কিন্তু প্রবলেমটা হচ্ছে মার্কিন নৌবাহিনীর উপস্থিতি। এখন ইরানের পক্ষে যদি রাশিয়ান নৌবাহিনী সেখানে আসতো, সেটা হচ্ছে না। কেননা এখন প্রেসিডেন্ট পুতিন চায় যে এই ট্রাম্পের সাথে ইউক্রেন যুদ্ধে একটা নিষ্পত্তি হোক। পুতিনও এখন জড়াতে চায় না মধ্যপ্রাচ্যে। ইরানও দেখছে যে এই সময়টায় যদি এই ফিলিস্তিনিরা একেবারে এতই ধ্বংস হয়ে যায়, সেখানে ইরানকে সেই ত্যাগ স্বীকার করতে হবে। কেননা এই সময়টুকু এখন তার জন্য অত্যন্ত ক্রিটিক্যাল, যে প্রযুক্তিগত দিক থেকে তার সামরিক সামর্থ্যকে সর্বোচ্চ পর্যায়ে নিতে। এখন যদি একবার ইরানের হাতে আণবিক অস্ত্র চলে আসে, তখনই আমরা আশা করতে পারি যে ইসরায়েল নিবৃত্ত হবে। কেননা নিবারক, সামরিক নিবারক এমনভাবে কাজ করে, যেটা ভারত আর পাকিস্তানের বেলায় আমরা দেখছি। তারা কেউ কাউকে আঘাত করে না। পাকিস্তান জানে যে ভারত আঘাত করলে তাকে এমন মূল্য দিতে হবে যেটা ভারত মেনে নিবে না। নিউক্লিয়ার আসলে সেফগার্ড, একজন নিউক্লিয়ার ডেটারেন্স। কাজে আমরা আশা করি যদি ফিলিস্তিনিদের এখন এমন একটা পর্যায়ে এসেছে যে ফিলিস্তিন রাষ্ট্রই এখন অবাস্তব হয়ে গেছে। কারণ গাজাও এখন এরা পুরা নিশ্চিহ্ন করে দিতে চায়। আমেরিকানরা বলছে গাজা থেকে খালি করে দেবে। এখন ফিলিস্তিনিদের মৃত্যুর হার এত বৃদ্ধি পেয়েছে, তারপরেও এখন হেজবুল্লাহর সাপোর্ট আর হামাস যদি কোনো রকমে আবার ডেভেলপ করে, তাহলে ফিলিস্তিনি রেজিস্ট্যান্সটা ডেভেলপ। কিন্তু আমার মনে হয় ইসরায়েল কোনোভাবেই এখন তার এই পথ থেকে সরে আসবে না। ইসরায়েল বুঝতে পারছে যে যতদিন না এই সুযোগ থাকে যে ইরানের হাতে নিউক্লিয়ার ওয়েপন চলে আসছে, এইটুকু সময়টায় সে যতদূর পারে ফিলিস্তিন জাতিকে ধ্বংসের প্রান্তে নিয়ে যাবে। এটাই আর কি বাস্তবতা। জি স্যার, আমরা সেটি চাই না। আজাদ ভাই, আপনি বলছেন যে টু স্টেট পলিসির কথা বলছিলেন, যে সেইটা কি এখন কতটুকু বাস্তবতার মধ্যে আছে? আপনি কি দেখেন আসলে টু স্টেট পলিসির কোনো সম্ভাবনা কি আছে এখন? টু স্টেট সলিউশন কিন্তু এটা
আন্তর্জাতিক সম্প্রদায়েরই এটা একটা চাওয়া, এবং এটা জাতিসংঘ থেকে এই প্রস্তাবটা কিন্তু একাধিকবার বলা হয়েছে। এখন এই বিষয়ে যদি ঐক্যমত্য হয়, বৈশ্বিক গ্লোবাল এক ধরনের কনসেনসাস যদি আসে, তাহলে সেটা সম্ভব। এবং সেই গ্লোবাল কনসেনসাসটা ততক্ষণ পর্যন্ত আমরা এক্সপেক্ট করতে পারবো না যতক্ষণ পর্যন্ত না ইসরায়েলকে সামরিক বা রাজনৈতিকভাবে চাপে ফেলানো যাবে। এবং সেই চাপে ফেলার কাজটা যাদের পক্ষে করা সম্ভব, একটু আগে স্যার তাদের সবার কথাই মেনশন করেছেন, তারা যদি ইসরায়েলের প্রতি সামরিক এবং রাজনৈতিক এমনকি অর্থনৈতিক চাপও যদি বৃদ্ধি করতে পারেন, তাহলে ইসরায়েলকে এই সলিউশনটা মেনে নিতে বাধ্য করা যাবে। জি, আমরা আবারও আলোচনায় ফিরবো, একটি বিরতি নিতে হচ্ছে। দর্শক, একটি বিরতি নিচ্ছি, বিরতির পর আবারও ফিরবো আলোচনায়, আমাদের সঙ্গেই থাকুন। আবারও স্বাগত। আপনারা দেখছেন ২১ রাত। আমাদের সঙ্গে আছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক শাহিদুজ্জামান এবং প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। আপনারা বিরতিতে যাবার আগে আমরা কথা বলছিলাম টু স্টেট পলিসি নিয়ে, ইউনিটির কথা বলছিলেন। আমি স্যারের কাছে একটি বিষয়ে জানতে চাচ্ছি যে আমাদের দেশে গতকালকে আমরা বেশ কিছু, সারা দেশ জুড়েই আমরা সংহতি জানিয়ে বিক্ষোভ প্রতিবাদ করেছি, রাস্তায় নেমেছি। সেখানে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনাও আমরা দেখেছি, যেটি আসলে কোনোভাবেই কাম্য নয়। সরকারের পক্ষ থেকেও জোরালো অবস্থান নেওয়া হয়েছে এবং আজকে বেশ কিছু জনকে গ্রেফতারও করা হয়েছে। স্যার, এই যে আমরা বিক্ষোভ জানাতে গেলাম, প্রতিবাদ জানাতে গেলাম, সেখানে কি এই লুটপাট কেন? এটা অ্যাবসলিউটলি নিন্দনীয় এবং জাতিগতভাবে আমাদেরকে একেবারে হেয় প্রতিপন্ন করে, এবং এই সুযোগটা নেয় পশ্চিমা বিশ্ব, এবং ভারত আরও ইচ্ছা করে উস্কানি দেয় পশ্চিমা বিশ্বকে, যে দেখো এখানে মৌলবাদ কীভাবে মাথাচাড়া দিয়ে উঠেছে, কিভাবে এই যে মিলিটেন্ট ইসলামের উত্থান ঘটছে। এটা আমার মনে হয় একেবারেই আমার খুবই শকিং লাগছে। আমি একজন নিরাপত্তার ছাত্র হিসাবে আমি মনে করি যে এটা তো অ্যান্টিসিপেট করা উচিত ছিল, অনেক আগে থেকেই, 2-3 দিন আগে থেকেই বোঝা উচিত ছিল যে এই ধরনের একটা কিছু ঘটবে, যেখানে এরা অ্যানার্কির দিকে নিয়ে যেতে চাবে এবং এই সরকারের ভালো কাজগুলোকে খাটো করার চেষ্টা করবে, এবং তাই ঘটেছে। আমার মনে হয় এখানে যদি আমাদের আধা সামরিক বাহিনী কিংবা পুলিশের যে গোয়েন্দা বাহিনী সক্রিয় থাকতো, এবং তারা যদি এই সব বিভিন্ন সেন্সিটিভ পয়েন্টগুলোতে একেবারে প্রস্তুতি নিয়ে অপেক্ষা করত, এবং জলকামান সহ বিভিন্ন রায়ট গিয়ার সহ উপস্থিত থাকতো, খুব একটা কঠিন ছিল না। এর চেয়ে অনেক কঠিন মোকাবেলা করেছে পুলিশ। এই যে গত কয়েক মাসে কত রকমের ডেমনস্ট্রেশন হয়েছে আমাদের শাহবাগ পয়েন্টে, কিন্তু পুলিশ ঠিক শেষ পর্যন্ত নিয়ন্ত্রণে আনতে পারছে। কাজেই গতকালের এই বিষয়টা কিভাবে তাদের হাত থেকে ফসকে গেল, এবং আমরা টেলিভিশন কাভারেজ যা দেখলাম সেটা তো খুবই ন্যাক্কারজনক। এবং এই প্রাইভেট ব্যবসায়ীদের কোটি কোটি টাকার কষ্টে অর্জন করা এই যে দোকানগুলা, এবং এই যে স্পেশালি কেএফসি, তারা বলছে এটা ইসরায়েলি। এটা কিভাবে তারা এইগুলো বলে, আমাদের তো এটা আমরা বুঝি না। বলছে বাটা কেএফসি ইসরায়েলি। এরা যারা এই কাজগুলো করছে বেশিরভাগই দেখলাম অল্প বয়সী ছেলেগুলা। এদের মানে শিক্ষাগত উৎকর্ষতা তো খুবই দুর্বল, এবং এরা যে যা পড়াশোনা করে, মানে বলতে গেলে একেবারে ঠিক যা বলে তাই তারা করে। তাদের ওই ধরনের প্রথমত শিক্ষা নাই, শিক্ষার গুণগত উৎকর্ষতা নাই যে তারা নিবৃত্ত হবে। তাদেরকে আগে থেকেই বোঝানো উচিত ছিল, শেখানো উচিত ছিল যে কোনো অবস্থাতেই এইসব মাদ্রাসার ছাত্ররা এই ধরনের ধ্বংসাত্মক কাজে লিপ্ত হলে এটা কতখানি ইসলামকে হেয় করে, এটা তাদের এডুকেট করা উচিত ছিল। সেকেন্ডলি, আমার মনে হয় যেটা আমি একটু আগে বললাম, যে আমাদের ইন্টেলিজেন্স বডিজগুলো আরও অনেক সজাগ থাকতে হবে। ইন্টেলিজেন্স বডিজগুলোয় এখনও আমার মনে হয় ওই যে আগেকার রেজিমের কিছু প্রভাব রয়ে গেছে, এবং এটা আমরা প্রায় লিখি, প্রায় বলছি আমরা যে ফাংশন করছে না বিভিন্ন জায়গাতে, খুবই রিশাফল করা উচিত ইন্টেলিজেন্স বডিজগুলো, যেখানে কোনো স্যাবোটাজ করে কিনা এগুলো অ্যালাউ করা হয়। কেননা এখনই এমন একটা সেন্সিটিভ সময় যে আমাদের প্রফেসর ইউনুসের যে নেতৃত্বে দেশে একটা স্থিতি আসছে, দ্রব্যমূল্য কম, মানুষ তুলনামূলকভাবে
খুবই স্যাটিসফাইড, এবং আপনি সাধারণ মানুষকে জিজ্ঞেস করেন তারাও চাইবে। কিন্তু এর মধ্যে এই ধরনের নৈরাজ্য ঘটে যাওয়াটা, এটা মানে যেমন ধরেন একটা বিষ ঢেলে দেয়া এক পাত্রের মধ্যে, তো আমরা আশা করব যে এটা থেকে যেন শিক্ষা নেওয়া হয়। প্রচুর প্রিপারেশন থাকতে হবে আগামী দিনগুলোতে যাতে এই ধরনের অ্যানার্কি না হয়। যে আমরা আজাদ ভাইয়ের কাছে জানতে চাই যে আসলে স্যার বলছিলেন যে গোয়েন্দা ব্যর্থতা বা আইন শৃঙ্খলা বাহিনীর প্রস্তুতির অভাব ছিল, স্যার যেটি বলছেন, আপনি কিভাবে দেখেন এটি? আসলে আপনি ব্যর্থতা যদি বলেন, হ্যাঁ ব্যর্থতা তো ছিলই। ব্যর্থতা না থাকলে তো ব্যর্থতা যদি না থাকতো তাহলে তো এই ঘটনাগুলো ঘটতে পারতো না। তবে একটা আশার কথা হচ্ছে যে খুব দ্রুত পুলিশ অ্যাকশনে গিয়েছে আপনার, এবং অ্যাকশনে গিয়ে আপনি দেখেছেন আজকে অনেককে গ্রেপ্তারও করেছে। আর একটা জিনিস আমরা যদি একটু খেয়াল করি, আপনি দেখবেন যে আমাদের দেশে তো একটা পক্ষ এই মুহূর্তে নানাভাবে চেষ্টা করে যাচ্ছে যে আমাদের দেশটাতে মৌলবাদের উত্থান হচ্ছে, এটা যেন একটু ফুলিয়ে ফাঁপিয়ে দেখানো যায়, তাহলে পশ্চিমাদের কাছে তারা তাদের রাজনৈতিক সুবিধা আদায়ের জন্য তৎপরতা চালাতে পারবে। তারপরে আপনার আমাদের দেশের ভিতরে কিছু পরিকল্পিতভাবে নানাভাবে কিছু অস্থিতিশীলতা সৃষ্টি করারও কিছু চেষ্টা চালানো হচ্ছে। তো এইগুলো সেই চেষ্টার পার্ট কিনা এই মুহূর্তে বলা কঠিন, তবে একটা আশঙ্কা তো থেকেই যায় যে এই গোষ্ঠীটাই হয়তোবা এইগুলোর পিছনে ইন্ধন দিয়ে তারা চেষ্টা করেছে। আবার এমন সময়ে তারা এই ঘটনাগুলো ঘটিয়েছে, আপনি দেখবেন দেশে একটা বিনিয়োগ সম্মেলন চলছে, বৈদেশিক বিনিয়োগকারীরা এসেছেন। বিনিয়োগকারীদেরকে আমরা যখন ইতিবাচক বার্তা দেওয়ার চেষ্টা করছি যে বাংলাদেশে বিনিয়োগ করলে তারা বিনিয়োগের কি সুফল পাবে, সেই সময়ে আপনার বিদেশি বিনিয়োগে প্রতিষ্ঠিত বা বিদেশি ফ্র্যাঞ্চাইজিগুলোর যে ব্যবসা প্রতিষ্ঠান, সেইগুলোতে হামলাটা ইচ্ছাকৃত কিনা সেটাও আসলে পুলিশ নিশ্চয়ই তদন্ত করে দেখবে, আমরা বিশ্বাস করি। তবে এগুলো অত্যন্ত নিন্দনীয় কাজ, এবং যারা এই কাজগুলো করেছেন তারা আসলে সত্যিকার অর্থে প্যালেস্টাইনিদের পক্ষে না বা মানবতার পক্ষেও না। কারণ প্যালেস্টাইনিদের বলা হচ্ছে তারা ওখানে গেলেও তারা এই একই কাজই করবে। আপনি একটা অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে নিজেই যদি একটা অন্যায়ের সাথে জড়িয়ে যান, তাহলে তো আপনার ওই অন্যায়ের প্রতিবাদটা আর কোনো লেজিটিমেসি থাকে না। তাহলে তো আর বলা যায় না যে আপনি আসলে অন্যায়ের প্রতিবাদকারী, বরঞ্চ আপনি হচ্ছেন নিজেই আসলে একজন অন্যায়কারী। জি, স্যারের কাছে আবার আসতে চাই যে আসলে আমরা গাজা, গতকালকে ট্রাম্প নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেছেন, কথা বলেছেন, বলেছেন যে গাজার মালিকানা তিনি দাবি করেছেন। গাজা আসলে কার? গাজা সুস্পষ্টভাবে ফিলিস্তিনিদের। শুধু গাজা না, যেসব সেটেলমেন্টগুলো তারা গড়ে তুলেছে ইসরায়েল, গাজার আশেপাশে অনেক ল্যান্ড, সেগুলো বৈধতা সম্পূর্ণভাবে ফিলিস্তিনিদের। এবং কথিত রয়েছে এখন পর্যন্ত যে ন্যায়সঙ্গত জাতিসংঘের অবস্থান, যে ইসরায়েলকে সমস্ত তারা যে কলোনাইজ করেছে, যে সব জায়গা সব ছেড়ে দিতে হবে। এবং গাজা যদি এখন ট্রাম্পের যেই তিনি মালিকানা দাবি করেছেন এবং সেখানে রিয়েল এস্টেট বিজনেসের কথা তিনি বলেছেন। এটাই তো আনফরচুনেট যে এরকম ভাবে তারা আস্তে আস্তে ঢুকে যাচ্ছে। এবং গাজাতে ফিলিস্তিনিদের অবশ্যই তাদের আবাসভূমি আবার ফিরে আনতে হবে, এবং এটার জন্য সমষ্টিগত চাপ সৃষ্টি করতে হবে। কেননা গাজা একটা প্রাচীন শহর, এটা ফিলিস্তিনিদের ফিলিস্তিনি সভ্যতার নিদর্শন সেখানে রয়েছে গভীরভাবে, এবং বংশানুক্রমে সেখানে এই ফিলিস্তিনি আরবরা তাদের ঘর বাড়ি সব কিছু, চাষাবাদ এসব রয়েছে। ঠিক এটা অনেকটা পূর্ব জেরুজালেমে যেমন এখনও ফিলিস্তিনিরা তাদের পুরনো কাগজ দেখায় যে সেই 70 বছর আগে তার বাড়িটা যেখানে ছিল, তার বাড়ির পিছনে যে গাছগুলো ছিল সেগুলোর ছবি আঁকা দলিল রয়েছে, এবং সেটা এখনো বের করে দেখায় যে দেখো আমার বাড়ি পূর্ব জেরুজালেমে, আমাকে অন্য কোথাও অন্য কোনো দেশে পাঠাতে পারবে না, আমি রেফিউজি ক্যাম্পেই থাকবো, আমার এই প্রজন্ম রেফিউজি ক্যাম্পে কাটাইছে, পরের প্রজন্ম কাটাবে, যতদিন না আমি আমার ঘরে ফিরে যেতে পারি। এই হচ্ছে ওদের মানে ডিটারমিনেশন। এরা আমাদের মতো না যে আমাদের দেশে যেমন 47-এ পার্টিশন হয়েছে, এখনো অনেকের স্মৃতি, ওইখানে আমাদের বাড়ি ছিল, ওটা আমাদের বাড়ি ছিল, ওই স্মৃতিতেই সব শেষ হয়ে যায়। ফিলিস্তিনের বেলায় তা না, তারা অ্যাবসলিউটলি ডিটারমিন যে এটা অবৈধ দখল, আমার বাড়ি আমার ঘরে আমি ফিরে যাব। এখন চিন্তা করেন, এমনিতেই তো পূর্ব জেরুজালেম তারা নিয়েছে, তারপরে যদি এখন
গাজাও এইভাবে নিয়ে নেয়। আর ট্রাম্প যেটা করছে এটা কিন্তু অ্যাবসলিউটলি সাডেন। রিপাবলিকান পার্টি কিন্তু ট্রাম্পকে সমর্থন করেনি। 4 বছর যখন শেষ হবে তখন কিন্তু এই যে ট্রাম্পের অবস্থান এগুলো সব মাটির সাথে মিশে যাবে। কারণ রিপাবলিকান পার্টি তারা চাইবে সেনেটররা আবার ইলেক্টেড হয়ে আসতে, সেনেটে তাদের জাস্ট কোনো রকমে একটা মেজরিটি রয়েছে। তারা এখন চাইবে যে এই ট্রাম্পের 3-4 বছরে ট্রাম্পের যে এইসব অদ্ভুত উগ্র চিন্তাধারা এগুলোর সাথে তাল মিলালে আমরা আমাদের সিট হারাবো, আমাদের পপুলারিটি হারাবো। আর আমেরিকান জনগণও যতই ইসরায়েলের সাপোর্টার হোক না কেন, ট্রাম্পের এই ধরনের দাবি এখানেই কিন্তু বর্ডার লাইন। তারাও আমেরিকানরাও মেনে নেবে না যে গাজা এইভাবে ইসরায়েল নিয়ে নেবে, ফিলিস্তিনিদের গৃহহীন করবে। মেজরিটি আমেরিকানরা এটা কখনো মেনে নেবে না। এবং সেই জন্য সেনেটে রিপাবলিকান সেনেট মনে করে যে ট্রাম্পের এই ধরনের উগ্র মানসিকতা এটাকে প্রশ্রয় দেওয়া উচিত না। এটাই একটা পার্থক্য। আগে যখন ফার্স্ট টার্মে ট্রাম্প ছিল তখন কিন্তু ট্রাম্প যা খুশি তাই সেনেটকে বাধ্য করত, রিপাবলিকান পার্টিকে, যে কারণ তার সেকেন্ড টার্ম সামনে রয়েছে। রিপাবলিকান সেনেটররাও বাধ্য হতো, কৃতদাসের মতো তার কথা শুনতো। এখন তারা বলছে যে এর তো আর 3 বছর থাকবে, তারপরে আবার ইলেকশন। আগামী 2 বছরের মধ্যেই ট্রাম্পের পতন হবে। রিপাবলিকান পার্টি তার পুরনো রেগানের মতো ইমেজ, যেখানে ইসরায়েলকে নিয়ন্ত্রণ করতে পারবে। এখন এমন একটা অবস্থা যে ইসরায়েল আমেরিকার নিয়ন্ত্রণহীন, যা খুশি তাই করবে এবং আমেরিকান পাবলিক সেটাকে অ্যাকসেপ্ট করে নেয়। সুতরাং ট্রাম্পের এই ধরনের উদ্ভট চিন্তাধারা গাজাকে নিয়ে, এটা আমি আশা করব, আমরা সবাই আশা করব যেন প্রশ্রয় না পায়। যদি নেতানিয়াহুকে এখন নিয়ন্ত্রণ না করা হয় তাহলে আমার মনে হয় এখন সম্পূর্ণ বিশ্বব্যাপী নিয়ন্ত্রণটা আসলে কে করবে নেতানিয়াহুকে? আসলে তিনি বলছেন যে আমি এখানে রিয়েল এস্টেট বিজনেস চালু করব, এটার মালিকানাটা আমার। এটা আসলে তাকে এখন কে নিয়ন্ত্রণ করবে? আমি আবুল কালাম আজাদ প্রযোজকের কাছে জানতে চাই যে মালিকানা নিয়ে যে ট্রাম্প যে কথাটা বলছেন, আসলে এইটা আপনি কিভাবে দেখেন? বিশ্ব জনমতের বিপক্ষে গিয়ে উনি এই কথাটা বলেছেন। সারা বিশ্বে কিন্তু যে জনমত বা বৈশ্বিক যে রীতিনীতি বা আমরা এর আগে দেখেছি যেটা প্রতিষ্ঠিত সত্য, তার বিপক্ষে গিয়ে উনি এই কথাটা বলেছেন। আমার বিশ্বাস, আমাদের সবারই বিশ্বাস, যদি এটা উনি বাস্তবায়ন করতে যান তাহলে বিশ্ব জনমত এটার বিপক্ষে যাবে এবং বিশ্বের যারা বিবেকবান যে শক্তিগুলো আছে তারা সবাই এটাকে প্রতিরোধ করবে। জি, আমরা বুঝতে পেরেছি। স্যার, উনি বলছিলেন যে বিশ্ব জনমতের কথা একটি বলছিলেন, যে সেই জায়গাটি আরো শক্ত অবস্থানে যাওয়া উচিত বলে আমার মনে হয়, এবং আমার মনে হয় এখন যাবে। কারণ ট্রাম্প যতই কথা বলুক না কেন, ইউরোপিয়ান, আমার মনে হয় হঠাৎ করেই নাটকীয়ভাবে আমাদের এই মুসলিম বিশ্বের দেশগুলোর জনগোষ্ঠী, যেমন ধরেন বাংলাদেশে যে প্রতিবাদ হয়েছে, ভারতে কিন্তু হতেই দেয় নাই, হতে পারেও নি। এই বিজেপি গভর্নমেন্ট থাকায় মুসলমানদের অবস্থা এতই খারাপ, তাদের এই যে ওয়াকাফ বিল এনে তাদের সমস্ত জায়গা জমি সব বিজেপির হিন্দুত্ববাদীরা দখল করার প্রয়াস নিচ্ছে এবং মুসলিমরা সেখানে একেবারে মানে স্টান্ড অবস্থায় রয়েছে, কিংকর্তব্য বিমূঢ়, যে তারা যে ফিলিস্তিনির বাস্তবতা নিয়ে প্রতিবাদ করবে না, আমরা কোনো মুভমেন্ট দেখিনি। হ্যাঁ, কারণ তারা একেবারেই মর্মাহত। তাদের নিজেদেরই যে ওয়াকাফের সম্পত্তি সব কিছু তারা হারাবার পথে। এটা ভারতের ইতিহাসে হয়নি। এবং অনেকে বলছে যে ভারত শেষ পর্যন্ত ভেঙে যাবে, তারা যা শুরু করেছে, এবং অ্যাবসলিউটলি অযৌক্তিকভাবে। এটা অবশ্য কথা বললে অন্য বিষয় হয়ে যায়। তবে আমার মনে হয় পাকিস্তান সহ আরব বিশ্বেও প্রতিবাদের ঝড় উঠেছে। আমরা এখনো দেখতে পাবো যে এই নেতানিয়াহু যে এখন ওয়াশিংটনে রয়েছে, সে কি সত্যি সত্যি আশ্বাস দেবে? সেটাই কাতার এবং ইজিপ্ট, এই দুইটা দেশই কিন্তু ইসরায়েলের সাথে যোগাযোগ রাখে, তাদেরকে বোঝাতে চেষ্টা করে যে কোথায় যে একটা ব্যালেন্সে আসা যায়। এবং কিন্তু প্রবলেমটা হচ্ছে যে ট্রাম্প যদি এখন বলে যে গাজা খালি করতে হবে, এখন আপনি কত মারতে মারতে আর কত শেষ করে দিবেন? সুতরাং বিশ্বব্যাপী যে প্রতিবাদের ঝড় হবে সেটার মাত্রা নিয়ন্ত্রণ করার মতো শক্তিশালী হবে বলে আমার মনে হয় না। এখন একমাত্র উপায় হচ্ছে যে ইসরায়েলের ভেতর থেকে ইসরায়েলের পার্লামেন্ট যদি বাধ্য করে নেতানিয়াহুকে এবং সামরিক বাহিনীর নেতৃত্বে, তারা এখনো মনে করে যে গাজাকে একেবারে ওয়ান্স ফর অল
গাজার যে টানেলগুলো ছিল সেগুলো ধ্বংস করা হয়েছে, কিন্তু গাজা হচ্ছে একটা সিম্বল অফ ফিলিস্তিন রেজিস্ট্যান্স। ওই রেজিস্ট্যান্সের ইয়েটাই পুরো একেবারে গোড়া থেকে ধ্বংস করতে চায়। এই জন্যই তারা কিন্তু চাইল্ড, নতুন প্রজন্মের যারা, তাদেরকে নির্বিকারভাবে হত্যা করেছে, যে আগামী প্রজন্ম আমরা টিকতেই দিব না। মানে এটা অকল্পনীয়। এটা মানে হিটলারও বোধহয় এভাবে চিন্তা করেনি। জাতিগত নিধন আর কি, ক্লিনজিং, এথনিক ক্লিনজিং যেটা বলা হয়। তবে আমার মনে হয় শেষ পর্যন্ত ইতিহাসের যে ধর্মের যে বিশ্বাস, সেটা না ঘটে গেলে অবাক হওয়ার কিছু থাকবে না। 400 বছর আগে নস্ট্রাডোমাস বলেছে গ্রেট আর্মাগেডন, এবং বাইবেলেও বলা রয়েছে যে একটা বিশাল আগুনের যুদ্ধ শুরু হবে এবং ইহুদি জাতি আবার ধ্বংস হয়ে যাবে। তারা কিন্তু এমন পথে যাচ্ছে যে আগে বিশ্ব বিবেক, এই যে হলোকস্ট, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে সবাই ইসরায়েলি ইহুদিদের প্রতি সিম্প্যাথেটিক ছিল, কিন্তু আজকে ইসরায়েল যে পরিস্থিতি ডেভেলপ করেছে, সারা পশ্চিমা বিশ্ব, খ্রিস্টান ওয়ার্ল্ড, তারাও বুঝতে পারতেছে যে ইহুদিদের যে ধ্বংস, তার কারণ যে কত বাধ্যতামূলক হতে পারে, আজকে ইসরায়েলের দিকে তাকালেই সেটা বোঝা যায়। এবং আগামীতে আমার মনে হয় যদি আরবে, বিশ্বে বা পাকিস্তানের হাতে তো আছে, ইরানের হাতেও আছে, আমার মনে হয় যদি বিশ্বযুদ্ধের দিকে যদি কখনো যাওয়ার পরিণতি হয়, অনেকে বলতো ইউক্রেন থেকে থার্ড ওয়ার্ল্ড ওয়ার শুরু হতে পারে, এখন মনে হয় সেটা নিবৃত্ত করা হয়েছে। কিন্তু ইসরায়েলকে যদি নিবৃত্ত করা না হয়, ট্রাম্প নিশ্চয়ই এটা বুঝবে যে ইউক্রেনের যুদ্ধ সে থামিয়েছে, কিন্তু ইসরায়েলকে নিবৃত্ত না করলে তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। কেননা একটা ইসরায়েলকে যদি কোনোভাবে, নাটকীয়ভাবে, কোনো যেটা বলা হয় ডার্টি বম্ব, হ্যাঁ, কারো হাতে যদি আণবিক অস্ত্রের ইয়ে চলে আসে, এবং একবার ইসরায়েলে যদি ফেলা হয়, সেটা ইসরায়েলের জন্য ইররিপেয়ারেবল ড্যামেজ হয়ে যাবে। ফিলিস্তিনিরা মরতে পারে, তারা হাজার হাজার মরলেও তারা কিন্তু সেটা মেনে নেয়, কিন্তু ইসরায়েলিদের 100 জন বা 200 জন মরলে তারা একদম পুরা জাতি নিস্তব্ধ হয়ে যায়, কাজে মরতে ভয় পায়, এবং এটাই হচ্ছে তাদের সবচেয়ে বড় শত্রু। স্যার বলছিলেন যে তৃতীয় বিশ্বযুদ্ধের একটি আশঙ্কার কথা বলছিলেন, আপনি কি সেই আশঙ্কাটা করেন যে আসলে ইসরায়েল প্যালেস্টাইনের মধ্যে যে সংঘাতটা, সেই জায়গাতে কি তৃতীয় বিশ্বযুদ্ধের কোনো, আমি অন্তত নিকট ভবিষ্যতে সেরকম কোনো কিছু দেখি না। তার কারণ হচ্ছে যে ফিলিস্তিনিদের পক্ষে দাঁড়ানোর জন্য এই মুহূর্তে বৃহৎ কোনো শক্তিকে আমরা দেখি না, যারা দ্ব্যর্থহীনভাবে ফিলিস্তিনিদের কজটাকে সমর্থন করছে। সবাই যার যার নিজস্ব চিন্তাভাবনা থেকে ফিলিস্তিন ইস্যুতে একটা কৌশলগত অবস্থান নিয়েছেন। এটা সম্ভবত যুদ্ধের মাধ্যমেই ফিলিস্তিনকে মুক্ত করা সম্ভব হতো, আগে যেমন বলেছি, সেটা যদি আরব বিশ্বের মধ্যে বা মুসলিম বিশ্বের মধ্যে যদি ঐক্য থাকতো। সেই ঐক্যটা আসলে কিভাবে করা যায়? আমরা ওই বারবার সেই একই কথায় আসছি যে বিশ্ব নেতৃত্ব কেন নীরব, কেন তাদের মধ্যে ঐক্য নেই? আপনিও বলছেন বেশ কয়েকবার, আসলে এটার কি কোনো সমাধান নেই? না, সব খারাপেরই কিন্তু শেষ আছে। নিশ্চয়ই এটার একটা সমাধান হয়তো কোনো এক সময় দেখবে, কোনো একটা প্রজন্ম দেখবে, কিন্তু এই আমাদের প্রজন্ম দেখবে কিনা এটা নিয়ে বলা মুশকিল। কারণ এখন পর্যন্ত মধ্যপ্রাচ্যের যে ডাইনামিক্সটা আমরা দেখি, তাতে প্রত্যেকে আসলে তার নিজ নিজ স্বার্থটা নিয়েই আসলে বেশি ব্যস্ত। স্যার, আমরা যেটি উনি বলছেন যে আসলে খুব অদূর ভবিষ্যতে কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না, আমিও একমত। আসলেও সত্যি বলতে কি, মানে আশাবাদী হতে চায়, কিন্তু সেই আশাবাদ হওয়াটা অনেকটা মরীচিকার মতো। কারণ বর্তমানে যা অবস্থা দেখতে পাচ্ছি, পৃথিবীতে অনেক জাতিগোষ্ঠী রয়েছে যারা দাবি করতো একটা রাষ্ট্রে জন্ম নিবে। এটার কারণ কি স্যার? ক্ষমতার ভারসাম্যের কারণে কি এটি হচ্ছে? মানে ক্ষমতা একক আধিপত্যের কারণে কি, বা অন্যরা কথা বলছে না? একসময় আমরা দেখতাম যে ইউকেও কিন্তু ইউএস এর সঙ্গে কথা বলতো মধ্যপ্রাচ্য ইস্যু নিয়ে, টনি ব্লেয়ারের সময় আমরা দেখেছি। এখন কিন্তু সেই জায়গাটায় কেউই কথা বলছে না। দেখেন, ফিলিস্তিন জাতির মেরুদণ্ড ভেঙে দিয়েছে, সত্যি কথা বলতে কি তাই। একটা সময় ছিল ইয়াসির আরাফাত, জর্জ হাবাসের সময় তারা সত্যিকার অর্থে আঘাত করত। এখন ফিলিস্তিনিদের পক্ষে যদি কোনো পরাশক্তি না থাকে, যেমন ইসরায়েলের পক্ষে রয়েছে, তারা কিভাবে একা একা লড়বে? আরব বিশ্ব হাত গুটিয়ে নিয়েছে। পাশেই আমরা দেখি কুর্দিশ জাতিগোষ্ঠী, ইরাকের উত্তরে, ইরানে রয়েছে। কুর্দিশরা এত সাহসী জাতি, যাদের মধ্যে থেকে একজন
অত্যন্ত সাহসী বীর জন্ম নিয়েছিল, সালাউদ্দিন আইয়ুবী, যিনি রিচার্ড দ্য লায়ন হার্টেডের সাথে ক্রুজেইডে যুদ্ধ করে জিতেছিলেন। সেই কুর্দিরা তারা রাষ্ট্র পায়নি, তারা বারবার আক্ষেপ করেছে তাদের একটা রাষ্ট্র হওয়া দরকার, কিন্তু ইরাক, টার্কি, জর্ডান, ইরান, 4টা দেশে এরা কেউ এক বিন্দু জমিও ছাড়বে না। কাজেই মুসলমানদের ভিতরেই একটা অত্যন্ত সজীব জাতি তাদের রাষ্ট্রীয় সত্তা পাচ্ছে না। ফিলিস্তিনের বেলায়ও সত্যিকার অর্থে আমার মনে হয় আরব বিশ্বে এটা অ্যাটিটিউড অফ রেজিগনেশন চলে এসছে, যে তোমাদের কপালই এরকম, তোমরা কি করবা। এখন আপনি তো চিন্তা করেন কাশ্মীরিরা কত রক্ত দিয়েছে, কত চেষ্টা করছে, কিন্তু এখনো কোনো চিহ্নই নাই যে তারা কোনোদিন স্বাধীন হতে পারবে। সুতরাং এটা অনেকটা রাইট অফ করা হয়েছে। ফিলিস্তিনি জাতি তারা হয়তো আস্তে আস্তে তো, কিন্তু তারপরেও বিশ্ব রাজনীতিতে কেউ বলতে পারে না কখন যে কোন নাটকীয়তা হয়। আমরা যদি বাস্তবতার নিরিখে দেখি তাহলে নৈরাশ্য অ্যাভয়েড করা সম্ভব না। জি, আমরা তবুও আশা রাখতে চাই। আমি আজাদ মজুমদারের কাছে একটি বিষয় আপনাকে যেহেতু আমাকে পেয়েছি আজকে একটা বিষয় জানতে চাই যে আমরা ফ্যাক্ট চেকিংয়ে দেখেছি যে সম্প্রতি আমাদের প্রধান উপদেষ্টাকে নিয়ে বেশ কিছু রিউমার আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি, যে সেখানে ইসরায়েলের পক্ষ নিয়ে বা নেতানিয়াহুর সঙ্গে তার যে একটা মানে এই রিউমারগুলোকে আপনারা কিভাবে মোকাবেলা করবেন এবং আপনাদের বক্তব্য জানতে চাই আসলে রিউমার সম্পর্কে। আসলে এই রিউমারগুলোর অনেকগুলো উৎস কিন্তু অনেক বছর আগে যখন স্টেট স্পন্সর প্রোপাগান্ডা চালানো হয়েছিল আপনার প্রফেসর ইউনূসের বিরুদ্ধে, আপনি জানেন যে ওনাকে কী ধরনের হয়রানি করা হয়েছিল এর আগের শাসন আমলে, এবং শুধু হয়রানি করেনি, ওনার বিরুদ্ধে কী ধরনের প্রোপাগান্ডা ছড়ানো হয়েছিল। এই প্রোপাগান্ডাগুলোকেই কিন্তু একটা গোষ্ঠী আবার সামনে আনছে, যেহেতু এখন ইসরায়েলের বর্বরতাটা বেড়েছে এবং ইসরায়েলের বিরুদ্ধে বাংলাদেশে একটা সাধারণ জনমত আছে। সাধারণ মানুষ মনে করে ইসরায়েলের যে বর্বরতা এটার প্রতিবাদ হওয়া উচিত। এখন কোনোভাবে যদি ইসরায়েলের সাথে মাননীয় প্রধান উপদেষ্টাকে তারা লিঙ্কড আপ করতে পারে তাহলে তারা রাজনৈতিক সুবিধা পাবে। এদের কিন্তু আসলে ইসরায়েলের এই বর্বরতা নিয়ে কোনো মাথা ব্যথা নেই, বা প্যালেস্টাইনিদের প্রতিও এদের কোনো সহানুভূতি নেই। যদি সহানুভূতি থাকতো একটা বর্বরতার প্রতিবাদে আরেকটা বর্বরতা তো তারা করতে পারতো না। তারা যেটা করছে একেবারেই হীন রাজনৈতিক স্বার্থে এই অপপ্রচারগুলো চালানো হচ্ছে, যাতে তারা বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে নিজেদের সুবিধাটা আদায় করে নিতে পারে, বাংলাদেশের জনমতটাকে তারা তাদের পক্ষে নিতে পারে। এ ধরনের মিথ্যা প্রচারণা চালিয়ে এদের ফিলিস্তাইনিদের নিয়েও কোনো মাথা ব্যথা নেই, ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর তারা কোনো ইচ্ছা নেই, বরঞ্চ এরাই হচ্ছে আসলে ইসরায়েলিদের এক ধরনের পরোক্ষভাবে দোসর হিসেবে কাজ করছে। স্যার, আপনি এই গুজব নিয়ে যদি আপনি একটু কিছু বলেন আমাদেরকে, যে আমাদের প্রধান উপদেষ্টাকে জড়িয়ে সোশ্যাল নেটওয়ার্কে ইসরায়েল এবং প্যালেস্টাইনে কিছু গুজব ছড়িয়েছে যে তিনি তাদেরকে সমর্থন দিচ্ছেন, এই ধরনের একটি গুজব আমরা দেখি। আমি এখন পর্যন্ত তেমন কিছু দেখিনি, আমি জানতাম না, এই প্রথম শুনলাম। আচ্ছা, দেখেন, আমাদের প্রধান উপদেষ্টা তিনি তো একটা সুপারম্যান না। তিনি এমনকি আমাদের যারা বড় বড় নবী ছিলেন তাদেরকে নিয়েও গুজব ছড়াতো। এখন উনি একজন মানুষ হিসাবে সুপারম্যান। উনি যতটুকু করতে পেরেছেন এই আমাদের বাংলাদেশের জনগণের জন্য, যেভাবে একেবারে মানে ডুবন্ত অবস্থা থেকে টেনে তুলেছেন এবং আমাদের আশার সঞ্চার করছেন, সেখানে এই যে যারা শত্রুতা করবে, যারা চায় তার প্রচেষ্টাকে প্রলেপ দিতে, এগুলোর আমার মনে হয় যে এতই নিম্ন রুচির এবং নিম্ন মানের যে এগুলোকে কোনোভাবেই প্রাসঙ্গিক আমার মনে হয় না। তিনি তার যে কর্মময় জীবন, সেখানে তিনি একটা পুঁজিবাদের ধারণায় একটা মানবিকতা আনার প্রয়াস নিয়েছেন। সেই পথে যেতে যেতে তাকে এমন ধরনের বাস্তবতার সম্মুখীন হতে হয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো একটা সাম্রাজ্যবাদী দেশ, বিশাল দেশ, সেখান থেকে তিনি সম্মাননা নিয়ে আসতে পেরেছেন। সেই সম্মাননা আনার ক্ষেত্রে তাকে প্রচণ্ড বুদ্ধিমত্তার পরিচয় দিতে হয়েছে, এবং সেই বুদ্ধিমত্তা বলতে গেলে পুরাটাই আধ্যাত্মিক, যার কারণে বিভিন্ন দেশে তার চিন্তাধারা, এই মাইক্রো ক্রেডিট, এটা অ্যাকসেপ্টেড হয়েছে। হ্যাঁ, তো সেইখানে তাকে ইচ্ছা করে ডাউনগ্রেড, এবং এখানে ভারতের হাত আছে। ভারতীয় হিন্দুত্ববাদীরা, আরএসএস ডেফিনেটলি চেষ্টা করছে তার সম্মান ডোবাতে। তারা দেখতে পাচ্ছে যে আগামী দিনগুলোয় বাংলাদেশে যদি তার পপুলারিটি আরও বাড়তে থাকে,
তাহলে মানুষ চাইবে, গণদাবি উঠবে যে তিনি আরো কন্টিনিউ করুক, এবং সেটাই সত্যি কথা। এই যে গণদাবি, এই যে মানুষের যে আস্থা তার উপরে, তার বয়স থাকা সত্ত্বেও, এটা কিছুতেই ভারতীয়রা মেনে নিতে পারে না, ভারতের একটা অংশ। কাজেই আমার মনে হয় না যে এইসব গুজব কোনোভাবে কানে দেওয়া উচিত। জি, আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। যে আপনি সংক্ষেপে যদি আমাদেরকে কিছু বলেন সার্বিক অবস্থা সম্পর্কে। আসলে আমাদের দেশেই তো আমরা দেখেছি যে একটা গোষ্ঠী এর আগে ইসরায়েল থেকে স্পাইওয়্যার কিনেছে, যেগুলো কিনে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে এগুলো ব্যবহার করা হয়েছে। বাংলাদেশের পাসপোর্ট থেকে ইসরায়েল, অল কান্ট্রি বাট ইসরায়েল, এই জিনিসগুলো উঠিয়ে দিয়েছে। তো যারা এগুলা এই কাজগুলো করেছে, যারা চেষ্টা করেছে ইসরায়েলের ঘনিষ্ঠ হতে, কারণ ইসরায়েলের মাধ্যমে তারা মার্কিন যুক্তরাষ্ট্রেরও ঘনিষ্ঠতা অর্জন করতে চেয়েছিল, তারাই এখন বাংলাদেশের প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার, তাদের বিরুদ্ধে এই এক ধরনের অপপ্রচারে লিপ্ত রয়েছে। এদের উদ্দেশ্যটা খুব পরিষ্কার। তারা আসলে চায় নিজেদের রাজনৈতিক স্বার্থে এই ধরনের অপপ্রচারগুলোকে কাজে লাগাতে। ফিলিস্তিনিদের প্রতি তাদের কোনো দরদ নাই, এবং ফিলিস্তিনিদের যে দুঃখ দুর্দশা, এগুলো নিয়েও তাদের কোনো মাথা ব্যথা নেই। তবে বাংলাদেশের সাধারণ জনগণ ফিলিস্তিনিদের পক্ষে আছে। তারা ফিলিস্তিনিদের এই দুঃখ দুর্দশায় প্রতিবাদে সরব হয়েছে, এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারও কিন্তু এই প্রতিবাদে বাংলাদেশের সাধারণ জনগণের সাথে আছে। অনেক ধন্যবাদ আপনাদেরকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আজকে এখানে শেষ করতে হচ্ছে। দর্শক, কাল আবার দেখা হবে রাত 12টায়। আপনারা সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আর 21-এর সঙ্গেই থাকুন।